হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 9। আমরা ষষ্ঠ অধ্যায় ভৌতবিজ্ঞানের যার নাম হচ্ছে তাপ, যেখানে অনেক রকমের অঙ্কও রয়েছে, এইটা একটু ভালো করে পড়বো। আমরা স্টার্ট করবো এই চ্যাপ্টারের ক্যালোরিমিতি টপিক থেকে। কয়েকটা উদাহরণ দিয়ে আগে আমরা বুঝে নেব যে আমরা কি পড়তে চলেছি। তোমরা শীতকালে লক্ষ্য করে দেখেছো আমাদের খুব ঠান্ডা লাগে, আবার স্নান করতে গিয়ে দেখা যায় জলটাও যেন বেশ ঠান্ডা, কিন্তু গ্রীষ্মকালে অনুভূতি উল্টোটা হয়। তখন ধরো তুমি ঘরে বললে যে মা আমাকে একটু জল গরম করে দাও। মা কী করলেন না, একটা বড় বাটিতে জল গরম করে আর আরেকটা বাটিতে যেখানে ঠান্ডা জল আগের থেকে ছিল তার সাথে মিশিয়ে দিলেন। তারপরে আস্তে আস্তে যখন উনি মিশিয়ে দিলেন তখন তুমি দেখলে যে জলটা অনেক ঠান্ডা লাগছিল, সেই উষ্ণ জল মেশানোর পর সেই জলটা কিন্তু আগের মতো অত ঠান্ডা লাগছে না। তারপরে তুমি দিব্যি স্নান করতে পারলে। এখানে দেখা যাচ্ছে যে জলটা গরম ছিল সেইটা সে ঠান্ডা জলের সঙ্গে মিশ্রিত হবার পর আগের মতো আর গরম থাকলো না, আর যে জলটা ঠান্ডা ছিল সে আগে যতটা ঠান্ডা ছিল তার মতো কিন্তু থাকলো না। তার মানে হচ্ছে উষ্ণ বস্তু মানে এই ক্ষেত্রে যে গরম জলটা সেইটা তাপ বর্জন করেছে, আর যে ঠান্ডা জল সেইটা তাপ কিন্তু গ্রহণ করেছে। তাহলে একইভাবে এই গ্রহণ আর বর্জনের মাধ্যমে মিশ্রণের একটা অন্তিম কিংবা একটা চূড়ান্ত উষ্ণতা কিংবা সাধারণ উষ্ণতা শেষে পাওয়া গেল। তাহলে একইভাবে ভিন্ন উষ্ণতার দুটো বেশি বস্তুকে যখন পরস্পরের সংস্পর্শে রাখা হয় তখন উষ্ণ বস্তু তাপ বর্জন করে, যে পরিমাণ সে তাপ বর্জন করে শীতল বস্তু সেই পরিমাণ তাপ গ্রহণ করে। এই তাপ গ্রহণ কিংবা এই দেওয়া আর নেওয়া তাপের গ্রহণ বা যাকে আমরা বলি বর্জন, তো তাপের গ্রহণ বা বর্জন ততক্ষণই চলবে যতক্ষণ না বস্তুগুলো একটা নির্দিষ্ট একই উষ্ণতায় পৌঁছায়। তাহলে বিভিন্ন বস্তুর এই একই উষ্ণতায় থাকা এই অবস্থাকে বলা হয় তাপীয় সাম্য অবস্থা কিংবা থার্মাল ইকুইলিব্রিয়াম। এক্ষেত্রে আমরা ক্যালোরিমিতির মূলনীতি এখান থেকে বলতে পারি, ভিন্ন উষ্ণতা একাধিক বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখা হলে বস্তুগুলির মধ্যে তাপের আদান প্রদান হয়। যেরকম আমি একটু আগেই বললাম, উষ্ণ বস্তু তাপ বর্জন করে আর শীতল বস্তু তাপ গ্রহণ করে। যদি অন্য কোনোভাবে তাপ ক্ষয় না হয় তাহলে উষ্ণ বস্তুগুলির দ্বারা বর্জিত তাপ সমান শীতল বস্তুগুলির দ্বারা গৃহীত তাপ এর সাথে সমান হয়। একেই বলা হয় ক্যালোরিমিতির মূলনীতি। কিন্তু এটাও মাথায় রাখতে হবে এই নীতিটি অবশ্যই প্রযোজ্য, কিন্তু তাপশক্তি যেন অন্য কোনোভাবে, যেরকম বিকিরণজনিত কারণ কিংবা অন্য কোনোভাবে তাপশক্তি যেন নষ্ট না হয়, না হলে কিন্তু দুই পক্ষ সমান হবে না। আমরা এবারে একে একটু গাণিতিক রূপ দেব। সাপোজ একটা M1 ভরের একটা বস্তু আছে যার উষ্ণতা T1, আর আরেকটা বস্তু M2 যার উষ্ণতা T2। আমি প্রাথমিকভাবে আমরা ধরে নিচ্ছি T1 উষ্ণতা T2 থেকে বেশি। তাহলে বস্তু দুটোকে আমরা সংস্পর্শে নিয়ে এলাম। তাহলে কি ঘটবে, যার উষ্ণতা বেশি মানে M1 সে তাপ বর্জন করবে, যার উষ্ণতা কম মানে M2 সে তাপ গ্রহণ করবে। মনে করো বস্তু দুটি এই তাপ দেওয়া নেওয়ার পর যে সাধারণ উষ্ণতা লাভ করছে সেই সাধারণ উষ্ণতা হলো t। তো আমরা অষ্টম শ্রেণীতে পড়েছি যে কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ বস্তুর ভর ইন্টু বস্তুর আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতার পরিবর্তন। তোমরা সপ্তম শ্রেণীতেও লক্ষ্য করেছো। একে আমরা শর্টে বলতাম, তোমাদের মনে আছে হয়তো, শর্টে আমরা এরকম বলতাম H = mS_T, যেখানে M ছিল বস্তুর ভর, S ছিল আপেক্ষিক তাপ আর T ছিল উষ্ণতার পরিবর্তন। তাহলে বস্তুর ভর, বস্তুর আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতার পরিবর্তন, সেই কথাটাই দেখো এখানে লেখা রয়েছে, বস্তুটির ভর ইন্টু বস্তুটির আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতার পরিবর্তন। তাহলে আমি প্রথম বস্তুর আপেক্ষিক তাপ S1 এবং দ্বিতীয় বস্তুর আপেক্ষিক তাপ S2 ধরলাম। তাহলে প্রথম বস্তু দ্বারা বর্জিত তাপ কত হবে না M1 S1 উষ্ণতার পরিবর্তন। T1 বড় না T বড়? T1 বড়। কেন? সে উষ্ণ বস্তু, তার উষ্ণতা বেশি, আর যখন সাধারণ উষ্ণতায় পৌঁছাবে স্বাভাবিক তাপ থেকে কম হবে। এই জন্য আমরা T1 - T2 লিখলাম।
দ্বিতীয় বস্তু দ্বারা বর্জিত তাপ কত হবে? না, এইখানে একটু জিনিস ভাবতে হবে, এইখানে একটু লেখাতে ভুল রয়েছে। প্রথম বস্তু দ্বারা বর্জিত তাপ, কিন্তু দ্বিতীয় বস্তু তো বর্জন করছে না, দ্বিতীয় বস্তু গ্রহণ করছে। তাহলে দ্বিতীয় বস্তু দ্বারা গৃহীত তাপ কত হবে? না, Q2 সমান M2S2। বেশি উষ্ণতা কোনটা? না টি। কম উষ্ণতা কোনটা? না সেটা T2। সেই জন্য T মাইনাস T2। তার ক্যালোরিমিতি মূলনীতিতে পরিষ্কার বলা ছিলই যে উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ সমান শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ। তাহলে গৃহীত তাপ এইটা, বর্জিত তাপ এইটা, তাহলে দুটোকে সমান ধরে নেব শক্তি অন্য কোনোভাবে ক্ষয় হয়নি, দুটোকে সমান ধরলাম, ইকুয়েশন দাঁড়িয়ে গেল। এই ইকুয়েশন দিয়ে আমরা কিন্তু সহজেই অঙ্ক করতে পারবো, যেটা এই চ্যাপ্টারে অঙ্ক যেহেতু আসে, তোমাদের অ্যানুয়াল পরীক্ষাতেও প্রশ্ন আসে, যাকে আমরা থার্ড সামেটিভ বলি। তো এই ফর্মুলাটা আমাদের মনেও রাখতে হবে, আর ভুলে গেলেও অসুবিধা নেই, আমরা যেন বের করতে পারি। আমি এখানে কয়েকটা গাণিতিক উদাহরণ তোমাদের বইতে রয়েছে, সেটা আমি ক্লিয়ার করে নিই, তোমাদের অনেকেরই অসুবিধা হয় বুঝতে যে কিভাবে বইতে অঙ্কটা করেছে। সবচেয়ে প্রথম অঙ্কতে দেখো, 50 গ্রাম ভরের একটি তামার বাটখারার উষ্ণতা 90 ডিগ্রি সেলসিয়াস। বাটখারাটিকে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 100 গ্রাম জলে ডোবানো হলে অন্তিম উষ্ণতা কত হবে? যেখানে তামার আপেক্ষিক তাপ দেওয়া রয়েছে 0.09 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা কি করব? প্রশ্নে যা যা তথ্য থাকবে সেইগুলোকে প্রথমে খাতায় তুলে নেব। মানে বাটখারার যে ভর সেটা তুললাম, তাকে নাম দিলাম M1, তার প্রাথমিক উষ্ণতা তাকে নাম দিলাম T1, আপেক্ষিক তাপ তার নাম দিলাম S1, মানগুলো তুলে নিলাম। দ্বিতীয় ক্ষেত্রে তাকে জলে ডোবানো হয়েছে, তাহলে জলের ভরও ধরে নিলাম, প্রথমগুলোকে 1 দিয়ে ধরেছি সাফিক্স দিয়ে, দ্বিতীয়গুলোকে 2 দিয়ে ধরবো। জলের ভর M2, প্রাথমিক উষ্ণতা T2, কার? না জলের, আপেক্ষিক তাপ লিখে ফেললাম। এইবারে প্রশ্ন হচ্ছে এই মানটা কোথা দিয়ে পেলাম? না এটা যেহেতু জল, তাহলে ওই জন্য জলের আপেক্ষিক তাপ আমরা জানি। এবারে দুজনকে মিশ্রিত করার পর অন্তিম উষ্ণতা কত? না টি। একটু আগের পেজে আমি তোমাদের দেখালাম, তোমাদের বইতে ফর্মুলা এক্ষুনি আমরা ডেভেলপ করলাম, M1 S1 T1 মাইনাস টি। তো এটা হচ্ছে বর্জিত তাপ। তো দেখো মিলছে কিনা, যা শিখলে এক্ষুনি সেটাই প্রয়োগ হচ্ছে কিনা। তাহলে Q1 ইকুয়ালস টু M1 S1 T1 মাইনাস টি। সব মানগুলো উপরে রয়েছে। M1 50, S1 0.09, T1 কত? T1 হচ্ছে 90। টি কত? না টিটা বের করবো, ওই জন্য টি ধরা থাকলো, গুণ করলে যা বেরোলো তাই থাকলো। জল দ্বারা গৃহীত তাপ সেটাও বের করবো, M2S2 T মাইনাস T2, সেটাও বসালাম আগের মতো মান, যেরকম মান রয়েছে 100 গুণিতক 1। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এখানে গ্রাম রয়েছে, দেখো এখানেও পার গ্রাম দিয়ে আছে, ক্যালোরি দিয়ে আছে, জুল করা যাবে না। তার মানে কি, এসআই করলে পুরো এসআই, সিজিএস করলে পুরো সিজিএস। এখানে যদি সিজিএস এ মান রয়েছে, গ্রামকে কেজি কিন্তু করা যাবে না। আর যদি করো তাহলে এগুলোকে আবার চেঞ্জ করতে হবে। তাহলে Q1 ইকুয়ালস টু Q2 হবে। কেন? তামার বাটখারা দ্বারা বর্জিত তাপ হচ্ছে জল দ্বারা গৃহীত তাপের সঙ্গে সমান। তাহলে Q1 সমান Q2 আমরা লিখলাম, দুটোকে সমান করলাম, একটাই অজানা রাশি সেটা হচ্ছে স্মল টি, সেই স্মল টিটা এখান থেকে আমরা ভাগ করে বের করে নিলাম। এইভাবে অঙ্কটা অ্যাপ্রোচ করতে হয়, তোমাদের অনুশীলনীত এরকম অঙ্ক রয়েছে। নেক্সট অঙ্কের দিকে আমরা যাব, সেটা হচ্ছে 70 গ্রাম ভরের একটি কঠিন বস্তুকে গরম করা হলো, গরম করে 115.5 গ্রাম জলের মধ্যে ফেলে দেওয়া হলো। কঠিন বস্তুটির উষ্ণতা হ্রাস জলের উষ্ণতা বৃদ্ধির 15 গুণ হলে কঠিনের আপেক্ষিক তাপ কত? এখানে প্রশ্নতে লক্ষ্য করে দেখো, কঠিন আপেক্ষিক তাপ বের করতে বলেছে। তো সবচেয়ে প্রথম যেটা আমরা কাজ করব, কঠিনের আপেক্ষিক তাপ একটা ধরে নেব, সেটা হচ্ছে এস ফর স্পেসিফিক হিট। আপেক্ষিক তাপকে আমরা ইংরেজিতে বলি স্পেসিফিক হিট। উষ্ণতা বৃদ্ধি কত? না কিছু একটা ধরে দিলাম টি। তাহলে এখানে পরিষ্কার বলা রয়েছে উষ্ণতা বৃদ্ধির 15 গুণ। তাহলে উষ্ণতা বৃদ্ধি যেহেতু টি ধরেছি, তাহলে কত গুণ? 15 গুণ। তাই লিখেছি কঠিন বস্তুর উষ্ণতা হ্রাস 15 গুণ, 15 ইন্টু টি। এবারে আমরা জানি কঠিন বস্তু দ্বারা বর্জিত তাপ Q সমান MST। M কত? 70। S জানি না। টি কত? না 15T। জল দ্বারা গৃহীত তাপ ভর কত? 115.5। আপেক্ষিক তাপ কত? না আমরা একটু আগেও দেখেছি, মান ছিল 1। তাহলে 1 বসানো হলো, 1। টি কত? টি তো ধরাই আছে টি। ক্যালোরিমিতি মূলনীতি অনুসারে যে উষ্ণ বস্তু তার দ্বারা বর্জিত তাপ সমান শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ। তাহলে Q1 সমান Q2, দুটোকে সমান করলাম, টি কেটে গেল, এস পেয়ে গেলাম। তো এইভাবে আমরা কিন্তু মানগুলো বের করে থাকি। এরকম অঙ্ক তোমাদের অনুশীলনীতে রয়েছে, করতে হবে।
এইবারে আমাদের নেক্সট যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে কার্য ও তাপের তুল্যতা। এই সম্বন্ধে একটু আমরা জানবো। আমরা নিজের দুটো হাত জোরে যদি ঘষা হয় তাহলে হাত দুটো কিন্তু গরম হয়ে যায়, এটা আমাদের ছোটবেলা থেকেই অভিজ্ঞতা রয়েছে সবারই। তাহলে স্বাভাবিকভাবে মনের মধ্যে একটা প্রশ্ন আসে যে হাত তাহলে গরম হলো কেন? তাহলে বাইরে থেকে কি কোনো তাপ দেওয়া হয়েছে? নিশ্চিত না। তাহলে হাতে হাত ঘষার ফলে মানে ঘর্ষণের ফলে কিছু কার্য করা হয়েছে। তাহলে হাতে হাত ঘষার সময় যে ঘর্ষণ, তার বিরুদ্ধে কার্য করা হয়। এই কার্য যে করা হলো সে আমরা জানি যে কোনো শক্তি শেষমেশ তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এই ক্ষেত্রে তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আমাদের জীবনে প্রত্যেক দিন এরকম অনেক ঘটনা রয়েছে যেখানে কার্য করলে তাপের উৎপত্তি হয়। আবার কেটলিতে যখন আমরা জল ফোটাই তখন কেটলির ঢাকনা কিন্তু নড়তে থাকে, তোমরা রান্নাঘরে দেখতে পারো। এক্ষেত্রে তাপ প্রয়োগের ফলে যান্ত্রিক কার্য সম্পন্ন কিন্তু হচ্ছে। তার মানে যান্ত্রিক কাজ দিয়ে আমরা কিন্তু তাপ উৎপন্ন করতে পারি, অথবা ভাইস ভার্সা তাপ দ্বারা যান্ত্রিক কার্য সম্ভব। তার মানে উল্টোটাও সম্ভব। তাহলে তাপ দিয়ে যান্ত্রিক কার্য কিংবা যান্ত্রিক কাজ দিয়ে তাপ উৎপন্ন করা সম্ভব। তাহলে কার্য ও তাপের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। বিজ্ঞানী জেমস প্রেস্কাট জুল এই সম্পর্ককে সূত্রের আকারে প্রকাশ করেন, যার নাম হচ্ছে জুলের সূত্র। এই সূত্রের বক্তব্য হচ্ছে যদি কার্যকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত করা যায় তাহলে কার্য এবং উৎপন্ন তাপ পরস্পরের সমানুপাতিক হয়। তার মানে যদি W পরিমাণ কার্য করা হয় আর যদি তাপ হয় H পরিমাণ, তাহলে জুলের সূত্র অনুসারে এই W হবে H এর সমানুপাতিক। আবার বলছি, জুলের সূত্রের বক্তব্য হচ্ছে যদি কার্যকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত করা যায় তাহলে কার্য উৎপন্ন তাপ পরস্পরের সমানুপাতিক হবে। তাহলে গাণিতিকভাবে আমরা বলতে পারি W প্রপোর্শনাল টু H। তাহলে তোমরা জানো W প্রপোর্শনাল টু H যখন লিখছি তাহলে ভেদের নিয়ম কি বলে না, যখন সমানুপাতিক হচ্ছে কেউ W প্রপোর্শনাল টু H, তাহলে সমানুপাতিক তোলার জন্য একটা ধ্রুবক আসবে, সেই ধ্রুবক হচ্ছে ক্যাপিটাল J। এই ক্যাপিটাল J কে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, যাকে বলা হয় অনেক সময় জুল তুল্যাঙ্ক। তাপের জুল তুল্যাঙ্কও বলা হয়, একই জিনিস, দুটোই মাথায় রাখবে। তাহলে এই সমীকরণের মধ্যে ভেবে দেখো, যদি H এর মান 1 হয় তাহলে W সমান J হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা J এর সংজ্ঞা দিতে পারি। কিরকম সংজ্ঞা? একক পরিমাণের এক, যেহেতু একক পরিমাণে তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাই হলো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। পরীক্ষাগারে বিভিন্ন পরীক্ষা করে দেখা গেছে CGS পদ্ধতিতে এর মান হচ্ছে কত? 4.2 × 10⁷ আর্ক পার ক্যালোরি। আর SI এর ক্ষেত্রে এই যে 4.2 আমরা লিখলাম, এটাকে কিন্তু এইভাবেও প্রকাশ করতে পারি আর্গের জায়গায় জুল করে, 4.2 জুল পার ক্যালোরি, এটা দিয়েও আমরা কিন্তু প্রকাশ করতে পারি। এইখানে তোমাদের একটা বাষ্প টারবাইনও দেওয়া আছে, দেখতে পাচ্ছ, যে একটা জানার জন্য কিংবা একটা এক্সাম্পল হিসাবে, যেখানে জলকে ফুটিয়ে বাষ্প তৈরি করা হচ্ছে এবং সেই বাষ্পকে উচ্চ চাপে একটা চাকার উপরে ফেলা হচ্ছে। তো স্বাভাবিকভাবে একটা যান্ত্রিক কার্য হবে, সেই কার্যের ফলে কি হবে? চাকাটা ঘুরবে, তার সাথে পাখনাগুলো থাকে। তাহলে এই পাখনা যে লাগানো চাকাকে আমরা কি বলি? টারবাইন। তোমরা জানো এই টারবাইনকে লাগিয়ে আমরা তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করি। তাহলে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করলে আমরা এর সাহায্যে জেনারেটর চালাতে পারি। তাহলে এটাও একটা প্রয়োগ বলতে পারো। তোমরা যে ফর্মুলা এখন শিখলে W = JH, সেটা দিয়ে কিন্তু কিছু অঙ্ক আমাদের করতে হয়, পরীক্ষাতেও আসে। যেরকম একটা উদাহরণ দিচ্ছি, 10 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কত কার্য করতে হবে? আমরা এখনই ফর্মুলা শিখলাম W সমান JH। তাহলে H সমান কত? 10 ক্যালোরি। J সমান কত? 4.2 জুল পার ক্যালোরি। কেন এটা লিখলাম? এটা CGS এর মান, এটা SI এর মান। আমরা SI-তেই বের করতে চাইছি, মানে জুলে বের করতে চাইছি। তাহলে H এর মান দেওয়া রয়েছে, J এর মান তোমাদের মনে রাখতে হবে, অনেক সময় এখানে ব্র্যাকেটে দেওয়া থাকে। সে মানটা বসালে W সমান JH, দেখো W পেয়ে গেলে। একইভাবে আরেকটা অঙ্ক দিয়েছে, দেখো, একটি অমসৃণ অনুভূমিক তলের উপর দিয়ে একটি বস্তুকে 10 মিটার টেনে নিয়ে যাওয়া হলে কত তাপ উৎপন্ন হবে? ধরে নাও ঘর্ষণজনিত বাধা বল 42 নিউটন। দেখো কার্য সমান আমরা কি পড়েছি? প্রযুক্ত বল ইন্টু সরণ। তাহলে বল কত? ঘর্ষণজনিত বাধা বল, সেটা কত নিউটন? বলের একক 42 নিউটন। কত সরণ ঘটেছে? 10 মিটার। তাহলে 42 × 10 সমান 420 জুল। তাহলে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কত? না, আমরা মানটা মনে রাখতে তোমাদের বলেছিলাম 4.2 জুল পার ক্যালোরি, মনে রাখলাম। H সমান তাহলে কত হলো? কোন সূত্র লাগিয়েছি? না, W সমান J সূত্র লাগিয়েছি। তাহলে H সমান হচ্ছে W/J। তো H = W/J। W এর মান বসালাম, J এর মান বসালাম, কাটাকাটি হলো, উত্তর বেরোলো
ক্যালোরি। এর পরের অঙ্ক দেখো একটু বড়, যেখানে গতিশক্তি ধারণা লাগবে। পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতর দিয়ে যাওয়ার ফলে 42 কেজি ভরের একটি জ্যোতিষ্কের গতিবেগ 10 কিমি পার সেকেন্ড, সেখান থেকে হ্রাস পেয়ে হয়েছে 5 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে স্বাভাবিক গতিবেগের পরিবর্তন হয়েছে, তাহলে গতিশক্তি হ্রাস পেয়েছে। এই গতিশক্তির হ্রাসের জন্য যে তাপশক্তি উৎপন্ন হবে তার মান জিজ্ঞেস করেছে। তাহলে কিভাবে করব? জ্যোতিষ্কের ভর দেওয়া আছে 42, প্রাথমিক বেগ দেওয়া আছে কিলোমিটার পার সেকেন্ড দেওয়া আছে। তোমরা জানো কিলোমিটার পার সেকেন্ড এসআই একক নয়, এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ডে আমরা কনভার্ট করে নিলাম। একইভাবে অন্তিম বেগকেও 5 কিলোমিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিলাম, মানে কিলোমিটার থেকে মিটার, মানে 1000 দিয়ে গুণ, তাই দেখো 1000 দিয়ে গুণ করা আছে। গতিশক্তি কত পরিমাণ হ্রাস পেয়েছে? না হাফ এমভি স্কোয়ার, হাফ এমভি স্কোয়ার দুটোকে বিয়োগ করতে হবে। এইবারে আমরা অন্তিম মাইনাস প্রাথমিক করে লাভ নেই, কারণ হচ্ছে অন্তিমটা ছোট, তাই আমরা প্রাথমিক মাইনাস অন্তিম করব যাতে করে নেগেটিভ না আসে। তাহলে দুটোকে বিয়োগ করলাম, বিয়োগ করে মান বসালাম, মান বসিয়ে যা বেরোলো সেটা ধরে রাখলাম। এবার ডাব্লু সমান জে এইচ হয়, তাহলে এই সমান কত? ডাব্লু বাই জে। তো ডাব্লু কত? এইটা। তোমরা ভাববে যে স্যার ডাব্লু কোথায়, এটা তো গতিশক্তি না, কৃতকার্য দিয়েই গতিশক্তি পরিমাপ করা হয়। ঠিক আছে, তোমরা পরে 11-এ উঠলে জানবে কার্যশক্তি উপপাদ্য, তখন ওই জিনিসটাই পড়বে। তাহলে এখানে সেটা মান বসিয়ে দিলে তাহলে সেখান থেকে উত্তর পেয়ে গেলে। একইভাবে তারপরে একটা প্রশ্ন দিয়েছে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক খণ্ড বরফ কত উঁচু থেকে ফেললে ভূমিতে আঘাতের ফলে বরফ খণ্ডটি সম্পূর্ণ গলে যাবে। এবার তোমরা জানো স্থিতিশক্তি যে পরিমাণ সেটা হচ্ছে এমজিএইচ। যদি এই উচ্চতা থেকে কাউকে ফেলা হয় তাহলে ভূমিতে পড়ার আগে বরফের মধ্যে যে গতিশক্তিটা আসবে সেটা কতটা হবে? না সেইটা হবে স্থিতিশক্তির হ্রাসের সঙ্গে সমান হবে। তাহলে স্থিতিশক্তির হ্রাসের সঙ্গে সমান হওয়া তার মানে সেটা কত? না এমজিএইচ। তাহলে এমজিএইচ এর সাথে সমান হওয়া, তাহলে প্রথম ওই জন্য এমজিএইচ লেখা আছে, বইতেও লক্ষ্য করতে পারো। তারপর ভূমিতে যখন আঘাত হলো তো এই গতিশক্তি কিসে রূপান্তরিত হবে? স্বাভাবিক তাপশক্তিতে রূপান্তরিত হবে, কারণ আমরা জানি শেষমেশ যে কোনো শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়। জে এর মান আমরা জানি, সিজিএস এ লেখা রয়েছে। এইচ সমান তাহলে এমজিএইচ বাই জে, কেন? ডাব্লু সমান জে এইচ হয়, তাহলে এইচ সমান ডাব্লু বাই জে। এল কত? না আমরা জানি বরফের গলনের লীনতাপ সিজিএস এ 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে যদি এম গ্রাম বরফ যদি গলে যায় তাহলে 1 গ্রামের জন্য 80 ক্যালোরি লাগে, তাহলে এম গ্রামের জন্য কত লাগবে? 80 এম। তাহলে 80 এম সমান কত হবে? না এমজিএইচ বাই জে। কোন ফর্মুলা লাগানো হয়েছে এটা? না কিউ সমান এম এল ফর্মুলা, যেটা ল্যাটেন্ট হিট কিংবা লীনতাপে লাগানো হয়। তাহলে এখান থেকে এম এম কেটে গেল, এইচ পাওয়া গেল। কেন? জে এর মান আমরা জানি, জি তো আমরা জানি সিজিএস হয় 980, জি মানে অভিকর্ষজ ত্বরণ, সেখান থেকে উত্তর বেরিয়ে গেল। তো এইভাবে আমরা অঙ্কগুলো করে থাকি। তোমাদের আপাতত একটু কঠিন মনে হতে পারে, কারণ তোমরা আগের চ্যাপ্টারগুলোতে অবশ্য কার্যশক্তি ক্ষমতাতে তোমরা অঙ্কগুলো করেছো। তো এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করতে হবে, তারপরে অনুশীলনীতে হাত দেবে, তাহলে করতে অনেক সুবিধা হবে। আমরা এই ভিডিওতে এই অবধি থামাচ্ছি এখানে। আমরা পরের ভিডিওতে অবস্থার পরিবর্তন এবং লীনতাপ সংক্রান্ত আলোচনা করব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করবে। টিল দেন, বাই স্টুডেন্টস।